স্বাগত ডিবিসি সংবাদে, আপনাদের সাথে আছে হিমাদ্রি রাহা। এবার জানাবো খবরের বিস্তারিত। আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপ। দেশ জাতির পাশাপাশি মুসলিম উম্মাহ ও বিশ্ব শান্তি কামনা করেন লাখো মুসল্লি। আখেরি মোনাজাত পরিচালনা করেন মাওলানা জুবায়ের আহমেদ। টঙ্গীর তুরাগ তীরের ময়দান ছাড়াও আশপাশের এলাকা থেকেও মোনাজাতে অংশ নেন ধর্মপ্রাণ মুসল্লিরা। বিশ্ব শান্তি, সমৃদ্ধি ও হেদায়েত প্রাপ্তির আশায় মহান আল্লাহর দরবারে হাত তোলেন লাখো মুসল্লি। বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপের আখিরি মোনাজাতে অংশ নিতে ঢল নামে টঙ্গীর তুরাগ তীরে। সকাল ৯টা ১৩ মিনিটে শুরু হওয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা জুবায়ের আহমেদ। ইজতেমার মূল ময়দান ছাপিয়ে সড়ক, ফুটপাত, বাড়ির ছাদ যে যেভাবে পেরেছেন শামিল হয়েছেন মোনাজাতে। আল্লাহর কাছে প্রার্থনা করেন গুনাহ মাফের আশায়। এর আগে রবিবার ফজরের নামাজের পর থেকেই ময়দানমুখী হন মুসল্লিরা। আলো ফুটতেই ভিড় বাড়ে মহাসড়কে। রেল, সড়ক কিংবা হেঁটে বিভিন্ন অঞ্চল থেকে তুরাগ নদের তীরে জড়ো হন মুসল্লিরা। তারা জানান, ধর্মীয় মূল্যবোধ জাগ্রত করতে ও গুনাহ মাফের আশায় ইজতেমা ময়দানে এসেছেন তারা। আমরা যেন সকলেই ওই মালিকের দরবারে রসুলের সুন্নাত নিয়ে এবং আল্লাহ তাআলার সমস্ত হুকুম মেনে আমরা যেন ওই জান্নাতমুখী হতে পারি। আলহামদুলিল্লাহ, আমরা এই ইজতেমা আসাতে অত্যন্ত খুশি হয়েছি যে আমরা এই আলোচনা থেকে পেয়েছি যে আমাদের ইমানকে মজবুত করতে হবে, শক্তিশালী করতে হবে। এটা আল্লাহর একটা বিশেষ রহমত। আল্লাহর কাছে আমরা শুকরিগুজার করি। তো আল্লাহ যেন আমাদের দেশকে সুন্দরভাবে প্রতিষ্ঠিত করে, আমাদের ইসলামকে যেন ঠিকমতো আমরা প্রতিষ্ঠিত করতে পারি, সেই জন্য আমরা দোয়া করেছি আমাদের সবার জন্য। সঠিকভাবে ইসলামের দাওয়াত দেশ ও বিদেশে পৌঁছে দিতে পারে এবং উম্মতের জন্য একটি বড় হেদায়েতের যেন জরিয়া করতে পারে। আল্লাহ তাআলা ওনাদের এই মেহনতকে যেন কবুলের মঞ্জুর করে। এদিন ফজরের নামাজ আদায় করে হেদায়েতি বয়ান আর ২৬ মিনিটের আখিরি মোনাজাতে শেষ হয় প্রথম পর্বের প্রথম ধাপের বিশ্ব ইজতেমা। এরপর ৩রা ফেব্রুয়ারি শুরু দ্বিতীয় ধাপের ইজতেমা। এতে অংশ নেবেন ২২ জেলা ও ঢাকার বাকি অংশের মানুষ। দ্বিতীয় ধাপের আখিরি মোনাজাত হবে ৫ই ফেব্রুয়ারি। দ্বিতীয় পর্বে মাওলানা সাদপন্থীদের ইজতেমা শুরু ১৪ই ফেব্রুয়ারি আর আখিরি মোনাজাত ১৬ই ফেব্রুয়ারি। আফরিন আনোয়ার, ডিবিসি নিউজ, ঢাকা। ইজতেমা প্রাঙ্গণ থেকে মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের প্রতিনিধিরা। প্রথমে যুক্ত হবেন আরিফুল ইসলাম, তারপর যুক্ত হবেন সহকর্মী রাকিব হোসেন। আমরা প্রথমে যেতে চাই আরিফুল ইসলাম, আপনার কাছে। আরিফ, আখিরি মোনাজাত শেষ, মুসল্লিরা যে যার জায়গায় ফিরে যাচ্ছেন, তাদের ইজতেমা প্রাঙ্গণ ছাড়ার প্রস্তুতি কেমন দেখছেন সেখানে? হিমাদ্রি, ইতিমধ্যে কিন্তু বিশ্ব ইজতেমার ময়দান বা মাঠ যেটা আছে তুরাগ নদীর তীর, সেখানে কিন্তু খালি হতে চলছে বা খালি হয়ে গেছে বলা যেতে পারে। কারণ যেহেতু আগামীকাল আরেকটি পর্ব আছে, সেই পর্বে যারা মুসল্লি বা ধর্মপ্রাণ মুসলমান তারা কিন্তু প্রত্যেকেই আসছেন, জমায়েত হচ্ছেন, সেটার একটা প্রস্তুতি কিন্তু আমরা দেখতে পেরেছি। আর পাশাপাশি একটা বিষয় জানিয়ে রাখি যে যেহেতু আখিরি মোনাজাত অংশ নিয়েছেন প্রত্যেকেই, এবং কি যারা সাথী আছেন, যারা এসেছেন, অংশগ্রহণ করেছেন, 3 দিনের মেহনত করেছেন, তারা কিন্তু বাড়ি ফিরছেন, জিকির ফিকির করেই কিন্তু তারা বাড়ি ফিরছেন বলা যেতে পারে। কারণ প্রত্যেকেই একই কথা, যে মেহনতটি তারা করেছেন সেটা শুধুমাত্র আল্লাহ তাআলার রাজি খুশির জন্যই তারা করেছেন। এর পাশাপাশি দেশ, জাতি এবং বিশ্বের মঙ্গল বা শান্তি কামনায় তারা কিন্তু প্রার্থনা বা দোয়া করেছেন। এছাড়াও তাদের দিলে যে হেদায়েতি যে বক্তব্য তারা 3 দিন শুনেছেন, সেই 3 দিনের বক্তব্য দিয়ে বা তাদের পর্যালোচনা করেই কিন্তু তাদের হেদায়েত দেওয়ার মালিক কিন্তু আল্লাহ, সেটা কিন্তু তাদের মুখ থেকে আমরা জানতে পেরেছি। একটু জানতে চাই আপনার কাছ থেকে যে কি আপনি একটু বলবেন যে কি চেয়েছেন আল্লাহর কাছে? আল্লাহর কাছে হেদায়েত চাইছে, হেদায়েতই আসল জিনিস, এটাই নিয়ত করে এখানে সবাই আইছে। আপনি কি চেয়েছেন যদি একটু ছোট করে বলতেন? আমি আল্লাহর কাছে চাইছিলাম যেন ইন্তেকালের সময় কালিমা নসিব পাই আমার, এটা আমি বিশেষ করে চাইছি।
হিমাদ্রি, এখানে প্রত্যেকেই যদি বলেন যে এখানে সবাই কি বাড়ি যাচ্ছে, আসলে সবাই বাড়ি যাচ্ছে না। কারণ এখান থেকে যে হেদায়েতি যে বক্তব্য হয়েছে, সকালে নসিহতের বক্তব্য হয়েছে, সেখানে আলোচনা হয়েছে, এখান থেকে কিন্তু তারা নতুন করে আবার সফর শুরু করেছেন। কেউ কেউ 3 দিনের সফর করেছেন, কেউ কেউ আবার 40 দিনের, কেউ আবার 3 মাসের, কেউ আবার বিদেশ সফরও কিন্তু করেছেন এখানে। আবার অনেকেই যারা পরিবারের কাছে গিয়েছেন, নিজ ঘরে ফিরতে যাচ্ছেন, তারা কিন্তু যে ধরনের শিক্ষা অর্জন করেছেন সেই শিক্ষাটাই আসলে পরবর্তীতে কাজে লাগবে ইসলামের দাওয়াত পৌঁছে দিতে। শুধুমাত্র যে ইসলামের দাওয়াত তাও কিন্তু না, দিনের পথে চলা যে সহজ রাস্তা, সেই রাস্তাগুলো কিন্তু তারা শিখে গেছেন এখান থেকে। সেটা পরবর্তীতে জীবনে তারা কর্মজীবনে হোক আর ব্যক্তিগত জীবনে হোক, প্রতিটা জায়গাতেই তারা এইটি করবেন, যাতে করে পরকালের যে শান্তি, সেই শান্তি লাভের আশায় আল্লাহ রাজি খুশি করার পাশাপাশি পরকালের যে শান্তি, সেই শান্তির আশাতেই কিন্তু তারা এসেছেন এবং কি তারা বিশ্বাস করেন আল্লাহর পথে চললে, দিনের রাস্তা চললে অবশ্যই পরকালে শান্তি মিলবে, আল্লাহর সন্তুষ্ট লাভ হবে, এমনটাই কিন্তু প্রত্যাশা করছেন তারা। তো এই ছিল এখান থেকে হিমাদ্রি সবশেষ। আরিফ, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। ইতিমধ্যে আমাদের আরেক সহকর্মী ফরহাদুজ্জামান আমাদের সাথে যুক্ত হয়েছে, আমরা ফরহাদের কাছে যাব, কিন্তু তার আগে আমরা আরেক সহকর্মী রাকিব হোসেন আছেন, সেখানে তার সাথে কথা বলতে চাই। রাকিব, আপনি ইজতেমার কোন জায়গায় আছেন এবং জানাবেন এত মানুষের সমাগম, তারা এখন ফিরে যাচ্ছেন তাদের যে যার অবস্থানে, তাদের এই যাওয়াটা নির্বিঘ্ন হচ্ছে কিনা, কোনো ভোগান্তির চিত্র আছে কিনা? এখনকার পরিস্থিতি যদি বলি তাহলে আমি আছি হচ্ছে টঙ্গী উড়াল সড়কের উপরে। এখানে কিন্তু আপনি পেছনে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে মানুষ হচ্ছে কিন্তু বাড়ি ফিরছে। এখানে হাজার হাজার মানুষ বাড়ি ফিরছে। তবে গাড়ি ঘোড়ার একটু সংকট থাকলেও কিন্তু তাদের কোনো আফসোস নেই যে হচ্ছে কেন গাড়ির সংকট। তারা অনেকে হেঁটে যাচ্ছেন, কেউ লেগুনা করে যাচ্ছেন, কেউ পিকআপ ভ্যানে করে যাচ্ছেন, কেউ মোটর সাইকেলে করে যাচ্ছেন। যে যেভাবে পারছেন নিজ গন্তব্যের উদ্দেশ্যে কিন্তু রওনা যাত্রা করছেন। এবং আপনার যদি একটু পেছনে দেখায় যে প্রচুর পরিমাণে মানুষ কিন্তু হচ্ছে বাড়ির উদ্দেশ্যে কিন্তু যাচ্ছে, বাসে করে যাচ্ছে, কেউ পিকআপে করে যাচ্ছে। তবে এই যে একটু যদি বলি তাহলে ভোগান্তি, এটা ভোগান্তি হিসাবে দেখছেন না মুসল্লিরা। ধর্মপ্রাণ মুসল্লিরা বলছেন যে আল্লাহর সন্নিকটে আসতে পেরে এবং আল্লাহর কাজে আসতে পেরে তারা আসলে অনেক বেশি খুশি। তাদের এই দুর্ভোগ আসলে দুর্ভোগ না। আমরা এখানে কয়েকজন মুসল্লির সঙ্গে কথা বলবো যারা এই ইজতেমা ময়দানে ছিলেন এবং বাড়ি ফিরছেন। আপনি যদি একটু বলেন আসলে আপনাদের এই ফিরতিটা আসলে কতটা ভোগান্তি আছে কিনা এবং এটা ভোগান্তি মনে করছেন কিনা যদি একটু আমাদের বলেন। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। আল্লাহ তাআলা আমাকে বানাইছে। আলহামদুলিল্লাহ, 3 দিন আগে এখানে ময়দানে আসছি বিশ্ব ইজতেমা একমাত্র আল্লাহকে পাওয়ার জন্য। আর এখানে এই বয়ানি হইতেছে যে দিন বলা মানুষ কীভাবে দিন চিনতে পারে, আল্লাহ বলা মানুষ কীভাবে আল্লাহ চিনতে পারে, হ্যাঁ, দুনিয়া থেকে আগে কামানো দিতে পারে। তো আলহামদুলিল্লাহ আজকে মাওলানা জুবায়ের সাহেবের মাধ্যমে মোনাজাত শেষ হয়েছে। আলহামদুলিল্লাহ আমরা টঙ্গী ময়দান থেকে আমরা বের হয়েছি, আমরা গন্তব্যে চলে যাব। তো আলহামদুলিল্লাহ আমার বাসা আপনার বাড্ডাতে, তো যাওয়ার জন্য গাড়ি পেতেছি না, তো দুঃখ নাই। আলহামদুলিল্লাহ কষ্ট হইলেও এবং আলোচনা করতেছি কষ্টটা। হ্যাঁ, দেখা যায় অন্য সময় বেড়াইতে আসলে কিন্তু আমরা এই কষ্ট করতাম না। একটু যদি আপনি যদি একটু বলেন আসলে বাড়ি ফিরছেন এবং আপনার কোনো আপনার ভোগান্তিতে পড়ছেন কেন এবং আইন শৃঙ্খলা পরিস্থিতিও কেমন, নির্বিঘ্নে বাড়ি পৌঁছে যেতে আপনাদের কতটা সহায়তা করছে একটু যদি বলেন। আলহামদুলিল্লাহ, আপনার মোজার শেষে আমরা বাড়ি যাচ্ছি। আসলে আইন শৃঙ্খলা বাহিনী আমাদেরকে ওরকম তো ভোগান্তি বলতে গাড়ি পাওয়া যাচ্ছে না এখন। আপনি ওরকম আর কি এমনি মানুষজনের ভিড়, এই কারণে আর কি আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই কোনো আর কি। আপনার যেমনটা বলছিলাম আসলে এখানে ধর্মপ্রাণ মুসল্লিরা যারা আছেন তারা বলছেন যে আসলে তারা হেঁটে গেলেও তাদের এটা ভোগান্তি মনে হচ্ছে না, কারণ তারা আল্লাহর কাজে এসেছেন এবং তারা আল্লাহর সন্তুষ্টি লাভ করার জন্য এসেছেন। টঙ্গীর উড়াল সড়ক থেকে এই ছিল সবশেষ। রাকিব, ধন্যবাদ আমাকে। আমরা চাই তারা নিশ্চিন্তে নির্বিঘ্নে তারা তাদের গন্তব্যে ফিরে যাক। আমাদের সাথে এবার যুক্ত হচ্ছেন সহকর্মী ফরহাদুজ্জামান। ফরহাদ, এত মানুষের সমাগম ঘিরে, তাদের ফিরে যাওয়াকে ঘিরে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা, তাদের যে টহল, সেগুলো কেমন দেখছেন? এবার আপনি জানেন যে আখেরি মোনাজাতের পরপরই আসলে সবাই বাড়ি ফেরার জন্য রওনা দিয়েছেন। যে যেভাবে পারছেন আসলে সেভাবে যাচ্ছেন। যা কেউ গণপরিবহনে যাচ্ছেন, কেউ বা আলাদা করে ট্রাক পিকআপ ভাড়া করে যাচ্ছেন, কেউ ভ্যানে চড়ে যাচ্ছেন। পাশাপাশি যারা এগুলোর কোনোটাই পাচ্ছে না তারা কিন্তু আসলে হেঁটেই রওনা দিয়েছেন। আমরা অনেকের সাথেই কথা বলেছি, তবে তারা বলছেন গত কয়েকবারের তুলনায় এবারের ভোগান্তিটা আসলে কিছুটা কম, কারণ এবার 2 ধাপে আসলে এটা 2 ধাপে আসলে ইজতেমাটা করার জন্য এবারের ভোগান্তিটা অনেকাংশেই কম। আমরা দেখেছি অনেকেই মাথায় করে যাদের যে মালামাল নিয়ে আসছিল, তার ব্যাগ নিয়ে আসছিল, কেউ আবার
গ্যাস সিলিন্ডার নিয়ে এসেছিল সেটাও মাথায় করে নিয়ে যাচ্ছেন। পাশাপাশি স্টেশনে ট্রেনে করেও যাচ্ছেন, কেউ কেউ নৌকাতে করেও যাচ্ছেন। এর পাশাপাশি হেঁটে হেঁটে অনেকেই যাচ্ছেন এবং যে যেভাবে আসলে পারছেন সেইভাবেই বাড়ি ফেরার চেষ্টা করছেন, কারণ আগামীকাল থেকেই আবার দ্বিতীয় ধাপের ইজতেমা শুরু হবে। তবে আরেকটা বিষয় জানিয়ে রাখি, সবাই বাড়ি ফিরছেন না, কেউ কেউ এখান থেকে যে দ্বীনি জ্ঞান, যে শিক্ষাটা পেয়েছেন সেটাকে মানুষের মাঝে জানান দেওয়ার জন্য তাবলিগ আর আলাদা করে আবার তাবলিগ জামাতের জন্য বের হচ্ছেন। এবং সবশেষে আমি আরেকটা বিষয় বলতে চাই যে এখন পর্যন্ত গণপরিবহনের শৃঙ্খলাটা আসলে একটু কম ছিল, রাস্তায়ও একটু কিছুটা ভোগান্তি, কিছুটা অব্যবস্থাপনাও রয়েছে। ট্রাফিক পুলিশের কার্যক্রম আমরা এখনও ওইভাবে দেখতে পাইনি, তাদেরও আসলে কার্যক্রমে কিছুটা ঘাটতি রয়েছে। আমাদেরকে মুসল্লিরা আসলে বের হয়ে এমনটাই জানিয়েছেন। আমরা মুসল্লিদের সাথেও কথা বলেছি, তারা বিশ্ব শান্তির জন্য, মানুষের জন্য, দেশের জন্য আসলে তারা দোয়া করেছেন এবং এখান থেকে যে জ্ঞানটা পেয়েছেন এবং এখান থেকে যে আসলে জ্ঞান এই মোনাজাতের মাধ্যমে যে তারা যে জ্ঞানটা আহরণ করেছেন তারা সেটা মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য তারা এখান থেকে তাবলিগ জামাতেও বের হচ্ছেন, কেউ কেউ দলে দলে। এবং আমরা কয়েকজনের সাথে একটু কথা বলে যদি জানতে চাই তারা আসলে কি কি মোনাজাত করেছেন, বা একটু যদি বলতেন যে আপনারা কি এবার মোনাজাত করেছেন, কি চেয়েছেন, দোয়া চেয়েছেন। হ্যাঁ, আমরা আমাদের ইনশাআল্লাহ দেশের জন্য, জাতির জন্য, মানুষ যাতে হেদায়েতে চলে সেজন্য দোয়া হয়েছে ইনশাআল্লাহ এখানে। আর সারা বাংলাদেশ কিভাবে মানুষ হেদায়েতের পথ চলে, আল্লাহর হুকুম মানে নবী তরিকা চলে, সেই জন্য ইজতেমা আয়োজন করা হয়েছে। আর সেজন্য ইজতেমা আল্লাহ রাস্তায় জামাত বের হয়েছে অনেক। না, এবার কোনো ভোগান্তি হয় না, আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। আর আমরা ইনশাল্লাহ অনেক ভালোভাবে করছি, পুরা জাতির জন্য দোয়া করেছি, আল্লাহ যেন সবাই হেদায়েত দেয়, আল্লাহ যেন সবাই দিনের রাস্তায় নিয়ে আসে। এবং কি আমরা আরো দোয়া করেছি যেরকম আল্লাহ দেশে এই দুনিয়াতে পৃথিবীর ভিতরে যত আপদ বিপদ আছে সব দিন আল্লাহ তাআলা মুক্ত করে ভালোভাবে আমাদের করতে পারি, আমরা জীবনযাপন করতে পারি। যেহেতু আপনি দেখতে পাচ্ছেন যে আমরা দেখেছি যে এখনো সড়কে প্রচুর মানুষের সমাগম আছে, তারা আসলে ঘরে ফেরার জন্য যাচ্ছেন, কেউ পায়ে হেঁটেও যাচ্ছেন। এই ছিল আমার কাছে সর্বশেষ পরিস্থিতি। ফরহাদ, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। প্রতি বছর দেশে 10 ভাগ হারে কমছে জলাভূমি, এমন ভয়ঙ্কর তথ্য দিয়ে বাংলাদেশ হাওর ও জলাভূমি অধিদপ্তর বলছে, এভাবে চলতে থাকলে একসময় মরুভূমি হয়ে যেতে পারে বাংলাদেশ। সবচেয়ে ভয়াবহ অবস্থা রাজধানী ঢাকার, যেখানে গত 25 বছরে 30 ভাগ জলাভূমি থেকে কমে টিকে আছে মাত্র 3 ভাগ। নগর গবেষকরা বলছেন, অপরিকল্পিত নগরায়ন আর সঠিক পরিকল্পনার অভাবে এই পরিস্থিতি। এমন বাস্তবতায় আজ পালিত হচ্ছে বিশ্ব জলাভূমি রক্ষা দিবস। রাজধানীর খিলক্ষেতের 300 ফিট সড়কের দুই পাশের জলাভূমির বর্তমান অবস্থা। মাইলের পর মাইল জলাভূমি ভরাট ও দখল হয়েছে সরকারি, বেসরকারি এবং ব্যক্তি উদ্যোগে। আর রাজধানীর কুড়িল এলাকায় একসময় জলাভূমি থাকলেও এখন ভরাট হয়ে সেখানে নানা স্থাপনা। এবার স্যাটেলাইট চিত্রের কিছু বিশ্লেষণ। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের গাবতলীর এই এলাকায় ইকো পার্ক স্থাপনের কথা থাকলেও তা ভরাট হয়ে গেছে কয়েক বছরের ব্যবধানেই। রাজধানীর পশ্চিম আগারগাঁওয়ে 2012 সালেও যেখানে ছিল পুকুর, সেখানে এখন বহুতল ভবন। বসিলার রামচন্দ্রপুর খাল 2015 সাল থেকে কিভাবে 2021 সালের মধ্যে ভরাট ও দখল হয়ে গেল তার চিত্র এটি। কুড়িলের 2016 সালের জলাশয় 2022 সালেই ভরাট। 2017 সালেও ওসমানী উদ্যানে যে লেক ছিল 2020 সালেই উধাও তা। একইভাবে উজাড় হয়েছে সোহরাওয়ার্দী উদ্যানের জলাভূমিও। জলাভূমি ভরাটের নির্মম চিত্র রয়েছে ঢাকার বাইরেও। রাজশাহী ও মাদারীপুরের এই দুই চিত্রের চেয়ে বড় শহরগুলোর অবস্থা আরও ভয়ঙ্কর। এক গবেষণায় দেখা গেছে গত 100 বছরে শুধু পুরান ঢাকা থেকে হারিয়ে গেছে 96টি পুকুর, অবশিষ্ট রয়েছে মাত্র 24টি। আবার এই 100 বছরে দখল ও দূষণে বুড়িগঙ্গা, তুরাগ ও শীতলক্ষ্যা নদীর পানির ধারণ ক্ষমতা হারিয়েছে 86 ভাগ পর্যন্ত। তবে শুধু অতীত নয়, সবার নাকের ডগায় এখনও খেয়াল খুশি মতোই ভরাট হচ্ছে জলাভূমি। এমনকি রাজধানীর প্রাণকেন্দ্র হাতিরঝিলও ভরাট হচ্ছে সবার চোখের সামনেই। বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের এক গবেষণা বলছে, 1995 সালে ঢাকা মেট্রোপলিটন এলাকায় জলাভূমির পরিমাণ ছিল 30.24 ভাগ, যা 2023 সালে এসে টিকে আছে মাত্র 2.9 ভাগে। অর্থাৎ গত 28 বছরে রাজধানী ঢাকার প্রায় 90 ভাগ জলাভূমি উধাও হয়ে গেছে। নগর গবেষকরা বলছেন, হারিয়ে যাওয়া জলাভূমি উদ্ধার করতে না পারলে সুস্থ নগরায়ন সম্ভব নয়। অবশ্যই এটা সুস্থ নগরায়ন হয় নাই, বাংলাদেশে অসুস্থ নগরায়ন হয়েছে। আমাদের যত বিল্ট এনভায়রনমেন্ট হয়েছে প্রাণ প্রকৃতিকে ধ্বংস করে হয়েছে, যেটা কোনোভাবেই কাম্য ছিল না। অদ্যাবধি
কোনো সরকারই এটাকে অগ্রাধিকারের তালিকায় প্রথম দ্বিতীয়তে রাখে নাই। পরিবেশ বিজ্ঞানীরা বলছেন, জলাভূমি রক্ষা করতে না পারলে বিশ্বের নানা শহরের মতো করুণ পরিণতি হতে পারে রাজধানীরও। একটি আদর্শ নগরের জন্য 20 থেকে 25 ভাগ জলাধার স্বাভাবিকভাবে থাকা দরকার। এগুলো নষ্ট করে ফেলে মনে হয় সেদিন বেশি দূরে না, যেদিন ঢাকা শহরও হয়তো পরিত্যক্ত হয়ে যেতে পারে। পানির সংকটে শহরগুলো বিনষ্ট হওয়ার রেকর্ড বিশ্বব্যাপী আছে। বাংলাদেশকে এই বিষয়টি মাথায় রাখতে হবে। তবে সারা দেশের জলাভূমি নিয়ে আরও ভয়াবহ তথ্য দিয়েছে সরকারি সংস্থা বাংলাদেশ হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তর। সংস্থাটি বলছে, নানা কারণে প্রতি বছর গড়ে 10 ভাগ করে কমছে জলাভূমি, যা ঠেকাতে না পারলে মরুভূমির দিকেই এগুচ্ছে বাংলাদেশ। প্রতি বছরেই প্রায় 10% জলাভূমি কমে যাচ্ছে। কারণ হচ্ছে যে মানুষ মাটি ভরাট হয়ে যাচ্ছে, লোকজন বেশি, তারা জায়গা দখল করতেছে। সেডিমেন্ট, নদ নদী, খাল বিল, হাওর বর যা আছে সবগুলো ওয়েটল্যান্ডগুলোকে আমাদের ভরাট করে ফেলতেছে। ধরেন 50 বছর 100 বছর পরে বাংলাদেশ মরুভূমি হয়ে গেল। যারা জায়গাগুলো দখল করছে তাদের সাথে ফাইট দেওয়া অনেক কঠিন। সারা দেশ থেকে ভয়ঙ্করভাবে জলাভূমি উজাড় ঠেকাতে না পারার পেছনে আইন বাস্তবায়ন না হওয়াকেই বড় কারণ হিসেবে দেখছে পরিবেশ অধিদপ্তর। ব্যক্তি মালিকানাধীন পুকুর ভরাট করাও কিন্তু আইনত বৈধ না। যে জলাধার ভরাট হয়ে গেল বা খালটা ভরাট হয়ে গেল, সেটা পূর্বে অবস্থায় ফিরিয়ে আনাটা খুব কঠিন হয়ে যাচ্ছে। সর্বোচ্চ 10 বছরের জেল দেওয়া যায় এবং 10 লাখ টাকা জরিমানা করা যায়। আর ক্ষতিপূরণের ক্ষেত্রে এটা কোনো নির্দিষ্ট সীমা নেই। গবেষকরা বলছেন, জলাভূমি রক্ষায় এখনই কঠোর পদক্ষেপ না নিলে নেমে আসতে পারে ভয়াবহ পরিবেশ বিপর্যয়, যাতে ঝুঁকিতে পড়তে হবে সকলকেই। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা। জেনে না জেনে প্রতিদিন কোটি কোটি মানুষ হোটেল, রেস্তোরাঁ, রাস্তাঘাটে অস্বাস্থ্যকর পরিবেশে অনিরাপদ খাবার খাচ্ছে। এতে যেন দায় নেই কারো। সরকারি হিসেবে স্ট্রিট ফুড রেস্তোরাঁ সহ সব মিলিয়ে 4 লাখের বেশি খাবার দোকান রয়েছে, যার মধ্যে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির অধীনে থাকা 60,000-এর মতো রেস্তোরাঁ কিছুটা নজরদারির মধ্যে আছে। আর অস্বাস্থ্যকর খাবারকে অসুস্থ হচ্ছেন মানুষ। এতে সরকারের ব্যয় বাড়ছে স্বাস্থ্য খাতে, অথচ অনিরাপদ খাবার গ্রহণ প্রতিরোধ করতে পারলে স্বাস্থ্য খাতে ব্যয় কমত সরকারের। বিশ্বে বায়ু দূষণের শীর্ষে থাকা ঢাকা শহরে এভাবে প্রতিদিন খাবারের দোকান গড়ে উঠছে রাস্তার পারে, যেগুলো অনেক, তবে এসব খাবার অনেক বেশি জনপ্রিয়। যারা এসব খাচ্ছেন তারা কেন খাচ্ছেন, তারা কি জেনে খাচ্ছেন? চলুন জেনে নেওয়া যাক কয়েকজন দর্শকের থেকে। এইটা হচ্ছে মজা লাগে, তারপরে হচ্ছে আমি সবসময় বাইরে থাকি, বাইরের খাবারগুলো ট্রাই করি, এটা ভালো লাগে আর কি, মজার লাগা থেকেই খাই। কিন্তু যে স্ট্রিট ফুড আসলে তো ভালো না, স্বাস্থ্যের জন্য এটা ক্ষতিকর। স্বাস্থ্যকর ছাত্র খায়, ডাক্তার খায়, যদি খারাপ হইতো এখানে কি বসতে দিত? এখানে ফালাই দিত। সামনে আইন বিভাগ, এখানে তো খারাপ জিনিস বেচা যায় না। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের এক গবেষণায় দেখা গেছে, ঢাকার স্ট্রিট ফুডের দোকানগুলোতে চটপটি, ছোলামুড়ি, স্যান্ডউইচ, আখের রসসহ 6টি খাবারে ডায়রিয়ার জীবাণু মাত্রাতিরিক্ত পাওয়া গেছে। অনেকেই তা জানার পরও এসব খাচ্ছেন অভ্যাসগত কারণে। স্বাস্থ্যের জন্য ক্ষতি, তারপরে আমরা খাই। এটা তো আসলে ভাজা পোড়া জিনিসটা শরীরের অনেকই ক্ষতি। আমি দেখছি অন্য জায়গায় দেখেছি যে আনহাইজিনিক প্লেট মনে করেন এমনি এমনি রেখে দেয়, ধোয় না, ওর উপরই আরেকবার কাগজ দিয়ে আবার আরেকজনকে খেতে দেয়। এটা একটু মেনটেন করতে হবে আমার। 2021 সালের বিবিএস-এর হিসাব অনুযায়ী দেশে স্ট্রিট ফুড, রেস্তোরাঁ সহ নানা ধরনের গড়ে ওঠা খাবারের দোকানের সংখ্যা 4 লাখের বেশি। নিরাপদ খাদ্য নিশ্চিতে সরকারি প্রতিষ্ঠান নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ মাঝে মাঝে অভিযান চালালেও বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির অভিযোগ, একই প্রতিষ্ঠানে বারবার অভিযান চালানো হলেও বেশিরভাগ খাবারের দোকানই থাকছে নজরদারির বাইরে। বাংলাদেশে যতগুলো অথরিটি আমাদেরকে মনিটরিং করে, সবগুলোকে একসাথে এনে ওয়ান স্টপ সার্ভিসের মাধ্যমে যাতে আমরা সমস্ত রেস্তোরাঁ এবং স্ট্রিট ফুড সবাইকে মনিটরিং করতে পারি, কিন্তু সেই জায়গায় সরকার হাঁটছে না। এখন সময় আসছে, একটা মহামারী হওয়ার আগেই উচিত হচ্ছে এই সেক্টরটাকে একটু নজরদারি করা। এই নিরাপদ দিবস, খাদ্য দিবসের নামে সেমিনার সিম্পোজিয়াম করে এইভাবে আপনি কোনো কিছু করতে পারবেন না। এই যে এত বড় একটা দিবস, সেই দিবসে আমাদের সাথে কেউ আলোচনাও করে নাকি? বেশিরভাগ খাবারের দোকানে ভেজাল, মানহীন উপকরণে খাদ্য প্রস্তুত হচ্ছে, ফলে বাড়ছে নানা ধরনের রোগ জীবাণু ও তা থেকে সংক্রমণ। আর তা মোকাবেলায় সরকারকে বিরাট অঙ্কের অর্থ ব্যয় করতে হচ্ছে গণস্বাস্থ্য খাতে। সংশ্লিষ্টরা বলছেন, হোটেল রেস্তোরাঁয় নিরাপদ খাবার নিয়ন্ত্রণ করতে পারলে সরকারের স্বাস্থ্য ব্যয় অনেকটাই কমে আসবে। মেহের মনি, ডিবিসি নিউজ, ঢাকা।
চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক ফখরুল আনোয়ারকে ছেলের বিয়ের অনুষ্ঠান থেকে আটক করেছে পুলিশ। শনিবার রাতে নগরের একটি কমিউনিটি সেন্টার থেকে তাকে আটক করা হয়। বিয়ের অনুষ্ঠানে আওয়ামী লীগের দুই সাবেক সংসদ সদস্য খাদিজাতুল আনোয়ার সনি ও নজিবুল বশর মাইজভান্ডারে আছেন এমন গুঞ্জন ছড়িয়ে পড়লে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা সেখানে জড়ো হন। পরে ফখরুল আনোয়ারকে ধরে পুলিশের কাছে তুলে দেন তারা। দেশের বাজারে চালের দাম যখন লাগামহীন, তখন ক্রেতা সংকটে হিলি স্থলবন্দরে খালাসের অপেক্ষায় পড়ে আছে প্রায় 1.5 শতাধিক চাল বোঝাই ভারতীয় ট্রাক। আমদানি শুল্ক কমানোর পরও মিলছে না কাঙ্ক্ষিত ক্রেতা। তাছাড়া দেশি চালের থেকে আমদানি করা চালের দাম বেশি হওয়ায় অবিকৃত পড়ে আছে। ফলে সরবরাহের তুলনায় ক্রেতা সংকটে চাল বিক্রিতে ধীরগতি। ধানের দাম বাড়ার অজুহাতে হঠাৎ করে অস্থিতিশীল হয়ে ওঠে চালের বাজার। তা নিয়ন্ত্রণে আমদানির অনুমতি দেয় সরকার। প্রত্যাহার করা হয় আমদানি শুল্ক। এরপর 11 নভেম্বর থেকে হিলি স্থলবন্দর দিয়ে শুরু হয় ভারত থেকে চাল আমদানি। প্রথম দিকে আমদানি কিছুটা কম হলেও দিনে দিনে তা বেড়েছে। গড়ে আমদানি হয়েছে 40 থেকে 50 ট্রাক। তবে আমদানি বাড়লেও দেখা দিয়েছে ক্রেতা সংকট। মানভেদে কেজি প্রতি চালের দাম 2 থেকে 3 টাকা কমালেও এখনও অবিকৃত প্রায় 1.5 শতাধিক ট্রাক চাল। ফলে বিপাকে আমদানিকারকরা। আর ইন্ডিয়ান মাল থেকে আমাদের দেশি মালের দাম কম আছে, তো আমাদের সবাই দেশি মালের সাপোর্ট বেশি। ইন্ডিয়ান চাল থেকে দেশি মালে সবাই বেচা কিনা করতেছে। দেশি চাউলও এখন মোটামুটি ভরপুর আছে। দেশি মিলারও চাউলের রেট কমাই দিছে এখন, যার কারণে মানুষ এখন দেশি চাউলটাই আপনার চাহিদা আছে। আমদানি পর্যাপ্ত থাকা সত্ত্বেও আমাদের ক্রেতার খুব সংকট। বর্তমানে আগের যে বিগত দিনে যে চালটা বিক্রি করা হতো 69 টাকা, সেই চাল এখন 67 টাকা, তাও ক্রেতা সংকটে ভুগছি আমরা। দেশি ধান ওঠার কারণে ইন্ডিয়ান চালের মার্কেটটা অনেকটা ফল করছে। এক কথায় ক্রেতা সংকটের কারণে পোর্টের চালের বিক্রি অনেক কম। হিলি কাস্টমস কর্তৃপক্ষ জানায়, চাল আমদানিতে শুল্ক প্রত্যাহার করায় বেড়েছে আমদানি, কিন্তু ক্রেতা সংকটে পড়ে আছে ট্রাক ভর্তি চাল। হিলি স্থল শুল্ক স্টেশন দিয়ে প্রতিনিয়ত নিত্যদ্রব্য সামগ্রীর মধ্যে আমদানি হয়ে থাকেন। এর মধ্যে 50% চাল আমদানি হচ্ছে। সরকার যেহেতু চাউলের আমদানি শুল্ক প্রত্যাহার করে নিয়েছেন, যার পরিপ্রেক্ষিতে আমদানিকারকরা চাউল এই বন্দরকে ব্যবহার করতেছেন। কাস্টমসের তথ্য মতে হিলি স্থলবন্দর দিয়ে গত 11 নভেম্বর থেকে 28 জানুয়ারি পর্যন্ত 2800 ভারতীয় ট্রাকে 1,14,979 মেট্রিক টন চাল আমদানি হয়েছে। ডিবিসি নিউজ ডেস্ক। কানাডা ও মেক্সিকো থেকে আমদানি করা পণ্যের ওপর 25% এবং চীনা পণ্যে 10% শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় শনিবার এ সংক্রান্ত 3টি নির্বাহী আদেশে সই করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী মঙ্গলবার মধ্যরাত থেকে কার্যকর হবে এই আদেশ। এর মধ্যে কানাডা থেকে আমদানি করা জ্বালানি পণ্যে 10% এবং মেক্সিকোর জ্বালানি পণ্যে 25% শুল্ক আরোপ করা হয়েছে। যুক্তরাষ্ট্রে ফেন্টানিল মাদক ও অবৈধ অভিবাসনের কারণে জারি করা জরুরি অবস্থার অবসান না হওয়া পর্যন্ত শুল্ক অব্যাহত থাকবে। এদিকে ট্রাম্প প্রশাসনের শুল্ক আরোপের জবাবে মার্কিন পণ্যে পাল্টা 25% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবাউমও দেশের স্বার্থ রক্ষায় মার্কিন পণ্যের উপর শুল্ক আরোপের ঘোষণা দেন। চীনের বাণিজ্য মন্ত্রণালয় এখনও আনুষ্ঠানিক কোনো ঘোষণা না দিলেও শিগগিরই শুল্ক আরোপের ঘোষণা আসতে পারে। ইউক্রেনের কয়েক এলাকার আবাসিক ভবনসহ বিভিন্ন স্থাপনায় রুশ বাহিনীর হামলায় অন্তত 15 জন নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার পোলতাভা সহ বেশ কয়েকটি এলাকায় ড্রোন হামলা চালায় রাশিয়া। আবাসিক ভবনের পাশাপাশি হামলা চালানো হয় জ্বালানি স্থাপনায়ও। আবাসিক ভবনের 4 শিশুসহ 11 জনের প্রাণ গেছে এতে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মধ্যাঞ্চলের পোলতাভা শহর। একাধিক হামলার পর ধ্বংসস্তূপ থেকে 22 জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। হামলা চালানো হয়েছে ওডেসা সহ আরও কয়েকটি শহরে। রুশ বাহিনীর হামলা ঠেকাতে আরও আন্তর্জাতিক সহায়তা প্রয়োজন বলে জানিয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সুদানের উমদুরমানে কাঁচা বাজারে গোলাবর্ষণ ও বিমান হামলায় অন্তত 56 জন নিহত হয়েছেন। আহত হয়েছে 150-ও বেশি। স্থানীয় সময় শনিবার উমদুরমানের পশ্চিমাঞ্চল থেকে ওই কাঁচা বাজারে লক্ষ্য করে গোলা ছোড়া হয়েছে। হামলাটি ড্রোন দিয়ে নিয়ন্ত্রণ করা হয়। সুদানের সক্রিয় প্যারামিলিটারি দল র্যাপিড সাপোর্ট ফোর্স RSF এই হামলার পেছনে জড়িত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। হতাহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে। ব্যাপক ধ্বংসযজ্ঞ চালানো হয় উমদুরমানের পশ্চিমাঞ্চলেও।
ইংলিশ প্রিমিয়ার লিগের বিগ ম্যাচে আর্সেনালের বিপক্ষে মাঠে নামবে ম্যানচেস্টার সিটি। ম্যাচ শুরু হবে রাত 10:30টায়। এছাড়াও রাত 8টায় ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে মাঠে নামবে ম্যানচেস্টার ইউনাইটেড। আর লা লিগায় আলাভেসের বিপক্ষে মাঠে নামবে বার্সেলোনা। ইংলিশ প্রিমিয়ার লিগের টেবিলের 2 নম্বরে আর 4 নম্বর দলের লড়াই এবং 23 ম্যাচে 47 পয়েন্ট নিয়ে 2 নম্বরে আছে আর্সেনাল। শীর্ষে থাকা লিভারপুলের সাথে পয়েন্টের ব্যবধান 9 হলেও সেটি কমিয়ে নিতে চাইবে গানাররা। আর ম্যানচেস্টার সিটিও চাইবে লিগ শিরোপার রেসে টিকে থাকতে। এমিরেটস স্টেডিয়ামে হবে বিগ ম্যাচটি। চ্যাম্পিয়ন্স লিগের শেষ 16তে সরাসরি জায়গা করে নেওয়া বার্সেলোনা লিগের সময়টা বেশ ভালো যাচ্ছে না। সবশেষ 5 ম্যাচে 2টোতে পূর্ণ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পারেনি তারা। 21 ম্যাচে 42 পয়েন্ট নিয়ে তালিকায় আছে 3-এ। এদিন অবশ্য তলানির দিকে থাকা আলাভেসের বিপক্ষে ফেভারিট হিসেবে মাঠে নামবে বার্সা এবং 21 ম্যাচে 21 পয়েন্ট নিয়ে টেবিলের 18 নম্বরের অবস্থান আলাভেসের। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গে থাকুন।